সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রহমান। ২০২৪ সালের জুলাই, আমি দেশের বাইরে থাকলেও ১৪ জুলাই বাংলাদেশের ঘটনাক্রম আমার চোখে পড়ে। একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে দেখি হঠাৎ করে আকস্মিকভাবে বদলে যাচ্ছে সেখানকার দৃশ্যপট। আকস্মিকভাবেই কোটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার বলে স্লোগান দিয়ে সব পক্ষকে একসঙ্গে ট্রিগার করে তোলে। এবং আরো বিস্ময়করভাবে দেখি ১৬ জুলাই ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়। একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে, একজন বাংলাদেশের মানুষ হিসেবে অত্যন্ত আহত হয়েছি এই ঘটনায়। এবং এটিও বুঝতে পারি যে যেভাবে করে মানুষ গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে, এটি একটি গণঅভ্যুত্থানের সিম্পটম। এবং সরকার মানে আমার দেশের পুলিশ বাহিনী আমার দেশের ছাত্রদেরকে হত্যা করছে। এই প্রবাসে থেকে এই ঘটনাটি আমাকে এতটাই আন্দোলিত করেছিল যে আমি এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলাম। এবং ১৮ জুলাই পর্যন্ত আমি খুব শক্তভাবে তীব্র ভাষায় আওয়ামী লীগের সমালোচনা করেছিলাম, শেখ হাসিনারও সমালোচনা করেছিলাম। কিন্তু ১৮ জুলাই সেদিন ছিল বৃহস্পতিবার। আমি কয়েকটি খুবই নির্ভরশীল সূত্র থেকে জানতে পারি যে বাংলাদেশে এক ভয়াবহ ঘটনার দিকে এগুচ্ছে, যেখানে জঙ্গি গোষ্ঠী তারা ঐক্যবদ্ধভাবে সংগঠিত হয়ে বাংলাদেশকে আক্রমণ করছে। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ১৮ জুলাইয়ের পরের দিন ছিল শুক্রবার, মানে ১৯শে জুলাই ছিল এক শুক্রবার। সেদিন বায়তুল মোকাররম থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে সংগঠিত হয়ে তারা গণভবনের দিকে যাত্রা করবে। এর মধ্যে মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পও অন্তর্ভুক্ত ছিল। এবং সেই ১৯শে জুলাই একটি রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হবে, যেখানে শেখ হাসিনাকে পিটিয়ে হত্যা করা হবে। ঠিক এই শব্দটি আমি ১৮ জুলাই জানতে পেরেছি। এবং সেদিন আমি জানতে পেরেছি এরপরে বাংলাদেশের সংবিধান বদলে দেয়া হবে, বাংলাদেশের সবকিছু আপাদমস্তক বদলে দেয়া হবে। এরপর থেকে সেই ১৮ জুলাইয়ের পর থেকে একজন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসেবে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাসী মানুষ হিসেবে আমি আর এই আন্দোলনে নিজেকে সম্পৃক্ত রাখতে পারিনি। যারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত রয়েছেন তারা হয়তো দেখে থাকবেন, বদলে গিয়েছিল আমার টাইমলাইন সেই ১৯শে জুলাই থেকে। এবং আপনাদের এও মনে আছে নিশ্চয়ই, সেই ১৯শে জুলাই বাংলাদেশে একটা সত্যিকার অর্থে একটা যুদ্ধ ঘটে গিয়েছিল, যেটি আমি এই দূর থেকেও দেখতে পেয়েছি। পরবর্তীতে অনেকের কাছে শুনেছি যেদিন হামলা করা হয়েছিল বিটিভি ভবন, যেদিন হামলা করা হয়েছিল মেট্রো রেল সহ বাংলাদেশের অনেক বড় বড় কেপিআই ভুক্ত মানে খুবই গুরুত্বপূর্ণ এলাকাগুলো আক্রমণ করা হয়েছিল, ধ্বংস করা হয়েছিল। তারপরের ঘটনাক্রম আমরা জানি এবং আজকে প্রায় ১ বছর পরে আমরা এও জানি। আমি সেই ১৮ জুলাই যে ঘটনাগুলো, যেই তথ্যগুলো বিভিন্ন সূত্র দিয়ে জেনেছিলাম, তা সত্যি সত্যি বাস্তবে আজ আমরা দেখতে পাচ্ছি। আজ স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশের ক্ষমতায়। এবং আমি ৭ই আগস্ট এও জানতে পেরেছিলাম, ২০২৪-এর ৭ই আগস্ট এও জানতে পেরেছিলাম যে বাংলাদেশে একটি কু ঘটে গেছে। জামাতের নেতৃত্বে জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে একটি কু চালিয়েছে। সেই কুয়ের কথাও আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলাম। এর পরের ঘটনাক্রম তো আপনারা জানেনই। কিন্তু আজকে বিবিসি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। সেই অনুসন্ধানী প্রতিবেদনটির কতটুকু ফাঁকি আর কতটুকু খাঁটি, এই প্রশ্ন আমার মনে উঠেছে। কারণ আমি একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে, সাংবাদিকতার ছাত্র হিসেবে আমার কাছে অনেকগুলো বিষয় অস্পষ্ট। আমি আজও জানি না কারা স্নাইপার দিয়ে গুলি করেছিল। আমি আজও জানি না কারা 7.62 বন্দুক দিয়ে মানুষকে হত্যা করেছিল। আমি আজও জানি না কেমন করে এইভাবে নির্বিচারে মানুষ হত্যা হয়েছিল এবং আজ পর্যন্ত যাদের ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি, কিভাবে তাদের মৃত্যু ঘটেছিল, কোনো হত্যাকাণ্ডেরই বিচার হয়নি। আর শেখ হাসিনার যে তিনি যেই পুলিশকে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশটি কোন তারিখের বিবিসির প্রতিবেদনে সেটিও দেখতে পাইনি।
এই অবস্থা নিয়ে আমি আজকে কথা বলবো। আমার সঙ্গে অতিথি হিসেবে যারা রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা সবাই চেনেন, রয়েছেন ব্যারিস্টার রেজাউল করিম। তিনি সাবেক মন্ত্রী এবং এমপি এবং আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাবেক। এবং আমি তার কাছে জানতে যাব, তিনি যেহেতু তখন বাংলাদেশে ছিলেন, সরকারের ছিলেন, সে সময় ঘটনাক্রম, সরকারের অবস্থান এবং বাস্তবতা কি ছিল সেগুলি আমি তার কাছে জানতে চাবো। এবং আমার সঙ্গে রয়েছেন ব্যারিস্টার নিঝুম মজুমদার, আপনার কাছেও আমি বিস্তারিত বিষয়গুলি জানতে পাবো। এই সঙ্গে আমি একটু জানিয়ে রাখি যে আমরা জানি আপনারা দুজনই আওয়ামী লীগ সংশ্লিষ্ট মানুষ, কিন্তু আমি বাংলাদেশে আজকে অনেকের সঙ্গে যোগাযোগ করেছি, তারা বলছেন যে এই বিষয়টি নিয়ে বাংলাদেশে বসে তাদের পক্ষে কথা বলা সম্ভব নয়। যে কারণে আমি আরো অনেককে চেষ্টা করে ব্যর্থ হয়েছি। যারা বাংলাদেশে রয়েছেন, ঘটনার সরাসরি প্রত্যক্ষদর্শী রয়েছেন, তাদেরকে আমি সংযুক্ত করতে পারিনি, কারণ তারা অনিরাপদ বোধ করছেন। প্রথমে জানতে চাই ব্যারিস্টার রেজাউল করিম, আপনি একজন আইনজীবী, আপনি ঘটনাটিকে, আমি বিশ্বাস করি যে আপনি একটু নির্মোহভাবে দেখবেন। শুধুমাত্র আওয়ামী লীগের প্রেক্ষাপটে তো আমরা দেখি, আপনি দেখেন। আজকে একটু আইনজীবী হিসেবে যদি আমাদেরকে বলতেন সেই সময়টি কি ঘটেছিল, কি দেখেছেন আপনারা? ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য, এবং সহ আলোচক ব্যারিস্টার নিঝুম মজুমদারকে ধন্যবাদ। আমি সুলতানা আপনার বিভিন্ন প্রোগ্রামগুলো দেখি, সেখানে অনেক তথ্য সম্বলিত বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। এর দ্বারা আপনার অসংখ্য দর্শক শ্রোতা আছে যারা সমৃদ্ধ হয়। আমি এই মুহূর্তে নির্মোহভাবে এই প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। আমার দায়ও রয়েছে যেমন, আবার একজন আইনজীবী হিসাবে কর্তব্য রয়েছে। আমি আওয়ামী লীগের একজন সাধারণ সদস্য, কেন্দ্রীয় কমিটির কেউ নেই, একেবারে অতি সাধারণ সদস্য। আওয়ামী লীগের এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম এক সময়, কিন্তু আমি তার চেয়েও বড় একটা বিষয়, আমি বাংলাদেশের একজন আইনজীবী, প্রায় 40 বছরের কাছাকাছি আইন পেশার সঙ্গে সম্পৃক্ত। ফলে দেশ মাতৃকার জন্য আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি অন্ধ না হয়ে কথাটা বলতে চাই। এই ঘটনাগুলোকে বলতে গেলে একটু পিছনে যেতে হবে। পিছনটা এইরকম, বাংলাদেশ সৃষ্টির পরে 1972 সালে কিন্তু কোঠা ব্যবস্থা প্রবর্তন করা হয় সর্বপ্রথম। তখন স্বাধীনতা উত্তর বাংলাদেশে সেই সময়ের সরকার, বঙ্গবন্ধু নেতৃত্বাধীন সরকার, তারা উপলব্ধি করেছিলেন যে বিভিন্ন ক্ষেত্রে যাদেরকে সামনে এগিয়ে আনা দরকার তাদের বিশেষ একটা সুযোগ দেওয়া দরকার। প্রথম ছিল যে মহান মুক্তিযুদ্ধে যারা ভূমিকা রেখেছে, অনেকে শহীদ হয়েছেন, অনেক পরিবার জীবন উৎসর্গ করার ঝুঁকি নিয়েছেন, কেউ পঙ্গু হয়ে গেছেন, তাদের পরিবারকে এই স্বাধীনতার উপহার হিসাবে বিশেষ একটু সুযোগ দেওয়া দরকার। দ্বিতীয় ছিল বাংলাদেশের নারী সমাজ অনেক পিছিয়ে, তাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসা দরকার। তৃতীয় ছিল যে আমাদের পাহাড়ি অঞ্চল সহ বিভিন্ন অনুন্নত এলাকার মানুষরা বিভিন্নভাবে পিছিয়ে ছিলেন, তাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসা দরকার। তারপরে ছিল যারা প্রতিবন্ধী বা অন্যান্যভাবে শারীরিকভাবে সক্ষমতায় কিছু ঘাটতি আছে, সেই মানুষগুলো সমাজের অংশ, তাদেরকে নিয়ে আসা দরকার। এই সুদূর চিন্তা থেকেই 1972 সনে কোঠা পদ্ধতির প্রবর্তন করা হয়, এবং সেই পদ্ধতিটা বিভিন্ন সময় প্রয়োজনে তাগিদে বেড়েছে, কখনো কমেছে, কখনো সংখ্যা বেড়েছে, এভাবে কিন্তু এটার বিন্যাস হয়ে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পরে একটা পর্যায়ে 2018 সালে একটা আন্দোলন মুখর হয়ে উঠলো যে এই কোটা পদ্ধতি বাদ দিতে হবে। উনি অনেক যৌক্তিক কথা বলার পরে অনেকে যখন এটা রাজি না, তখন কিন্তু তিনি, ঠিক আছে, আমি যখন নারীকে এগিয়ে নিয়ে যেতে চাই, মুক্তিযুদ্ধের বাংলাদেশে মুক্তিযোদ্ধা পরিবারকে এগিয়ে নিয়ে যেতে চাই, পাহাড়ি অঞ্চলকে নিতে চাই, প্রতিবন্ধীদের নিতে চাই, বিভিন্ন শ্রেণী কোঠার মানুষ যারা পিছনে পড়ে আছেন, তাহলে ঠিক আছে, এটা বাদ। উনি এক্সিকিউটিভ অর্ডারে কোঠাটা বাদ দিলেন। এই ক্ষেত্রে সুলতানা আমাদের সবাইকে জানতে হবে, এটা কিন্তু সরকারের পলিসি ডিসিশন, সরকারের পলিসি, এটা কোন আইন না। কাজে সরকার এই পলিসি ডিসিশনে যেমন কোঠা দিয়েছিলেন তেমনি তিনি বাদ দিলেন। আপনার মনে থাকবে, আপনি সাংবাদিকতা গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত, একটি মেয়ে লাইভ করছিল ফেসবুকে, সেখানে তিনি বলছিলেন যে আমাকে আটকে রাখছে ইত্যাদি ইত্যাদি, অনেক খারাপ খারাপ কথা বলছিলেন। পরে দেখা গেল যাতে কোনো ঘটনাই ঘটেনি। এত কিছুর পরেও মাননীয় প্রধানমন্ত্রী সহনশীলতার দৃষ্টি দেখে কোঠাটাকে বাতিল করে দিলেন। এরপরে কিছু মুক্তিযোদ্ধার সন্তানরা হাইকোর্টে সংবিধানের 102 অনুচ্ছেদে একটা মামলা করেন, যেটাকে আমাদের পরিভাষায় বলা হয় রিট মামলা। তা যে কোনো কেউ মামলা করতে পারেন, মামলা করতে তো আমি আপনি কেউ কাউকে নিষেধ করতে পারি না, এটা তাদের রাইট।
তারা মামলা করেছেন। সেই মামলার ক্ষেত্রেও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুজ্জামান তিনি কোর্টে অ্যাটেন্ড করে সরকারের পক্ষে লিখিত বক্তব্য রেখেছেন এবং মৌখিক বক্তব্য রেখে বলছেন যে ভাই ভাই আমরা আজকে একটু বিবিসির প্রতিবেদনটার মধ্যে থাকি, বুঝতে পেরেছেন? আমরা জানি যে কোটা দিয়ে শুরু হলেও ওই ইতিহাসটুকু তো আমরা জানি, কিন্তু আজকে যে বিবিসি প্রতিবেদনটি যেটি করেছে আমি বিশ্বাস করি আপনি নিশ্চয়ই দেখেছেন, এই প্রতিবেদনে অনেকগুলো গুরুতর অভিযোগ এসেছে, সেটি সম্পর্কে একটু মূল্যায়নটি যদি করতেন। না, আমি সেটা আসি, আমি ছোট্ট করে 1 মিনিটের ভিতর বলিনি। হাইকোর্টে এবং অ্যাপিলেট ডিভিশনে দুইখানেই কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হলো যে কোটা আমরাই বাতিল করছি, আমরা চাই ওটা বাতিল বহাল থাকুক। এই পার্টটা এই কারণে বলা দরকার, আপনার অনেক নতুন দর্শক শ্রোতা আপনার আজকে শোতে অংশগ্রহণ করতে পারে, অনেকে হয়তো এই বিষয়টা সম্পর্কে জানেন না, এই জন্য মাঝামাঝি জায়গা থেকে শুরু করলে তাদের কাছে অস্পষ্ট থাকতে পারে। তাহলে আমার ক্লিয়ার কথাটা হলো, সরকার কোটা বাতিলের জন্য নিজেরা যেমন সিদ্ধান্ত নিয়েছিলেন, কোর্টে গিয়ে একই কথা বলেছিলেন। আর কোর্টে যখন মামলাটা বিচারাধীন ছিল তখন সরকারের কোনো এখতিয়ার নাই বিচারাধীন বিষয়ে কোর্টকে বলবে যে তুমি এই রায় দাও অথবা এই রায় দিও না, অথবা তোমার ওখানে থাকা অবস্থায় আমি এই সিদ্ধান্ত দেবো, এটা বলার সুযোগ ছিল না। এই জিনিসটা পরিষ্কার করলাম। এখন বিবিসির যে রিপোর্টটা, সেই রিপোর্টটা আমার দেখার সুযোগ হয়েছে। এই রিপোর্টটাকে আমার কাছে মনে হয়েছে উদ্দেশ্য প্রণোদিত, অসম্পূর্ণ, সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী। কিভাবে আমি সেটাকে প্রথমেই বলি, একটা উদাহরণ দিয়ে বলি। বাংলাদেশে একজন বিশিষ্ট ব্যক্তি, একজন ক্ষমতাবান ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করেছিল। টেকনিক্যাল কারণে আমি কারো নামটা বলতে চাচ্ছি না। মামলা করার পরে তার বাসায় কিছু সাংবাদিক গেলেন, গিয়ে তাকে বললেন যিনি মামলা করেছে, যে আপনি তো এত বড় বিখ্যাত মানুষ, না হলে এই ক্ষমতাসীন ব্যক্তিদের বিরুদ্ধে এই মামলাটা করতে সাহস পেলেন কিভাবে? সব ইন্টারভিউ নেওয়ার পরে টেকনিক্যালি তাকে জিজ্ঞেস করলো, আপনার বিরুদ্ধে তো একটা অভিযোগ আছে। উনি বললেন কি অভিযোগ? যে আপনার বিরুদ্ধে একটা রেপ মামলা হয়েছিল, ধর্ষণের মামলা হয়েছিল, এ প্রসঙ্গে আপনার জবাব কি? তা ওই হাইকোর্টের মামলার বাদী, মানে যিনি মামলার লয়ার, তিনি বললেন, হ্যাঁ আমার বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা হয়েছিল, এটা সত্য। তবে সেই মামলাকে তদন্ত করে পুলিশ মিথ্যা পাওয়ার ফলে ওই মামলা যারা করেছিলেন তাদের বিরুদ্ধে উল্টো মামলা করেছিল। আমরা পরে গণমাধ্যমে দেখলাম ওই যে সেকেন্ড পার্টটা ওটাকে বাদ দেওয়া হলো, শুধু এতটুকু রাখা হলো যে আমার বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছিল, ইহা সত্য, পরেরটুকু বাদ দেওয়া হলো। এই বিবিসি রিপোর্টে যে কয়েক সেকেন্ডের রিপোর্টটা দেখানো হচ্ছে, রিপোর্টটার কথোপকথনটা তো তার চেয়ে বেশি ভাবে বলা হচ্ছে। তাহলে সেই অংশ কোথায়? একটা হলো সেই অংশটা যদি থাকে তাহলে পিছনের এবং পরেরটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। দ্বিতীয় হচ্ছে এইটাই যে শেখ হাসিনার অর্ডার, আমি ক্যাবিনেটে ছিলাম, 2 বার এমপি ছিলাম এবং আমি লয়ার। রুলস অফ বিজনেস অনুযায়ী পুলিশকে গুলি করতে অর্ডার দেওয়ার এখতিয়ার বা রুলস প্রাইম মিনিস্টারে পড়ে না। পুলিশ সংক্রান্ত মন্ত্রণালয়ের হোম মিনিস্টার আছেন, হোম মিনিস্টারের অধীনে আছেন আইজিপি, আইজিপির অধীনে আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ কমিশনার অধীনে বিভিন্ন রিজনে এক একজন ডিসি আছেন, যাকে পুলিশের এসপি ঢাকায় থাকলে বলে ডিসি, ডিসির অধীনে থাকে এডিসি, তার অধীনে থাকে এসি, তার অধীনে থাকে ওসি। প্রত্যেকের প্রেসক্রাইবড ডিউটি আছে। প্রাইম মিনিস্টার কাউকে গুলি করতে বলার মতো ঘটনা কোনোভাবে নয়। এবং এই যে রিপোর্টটা বিবিসি প্রকাশ করেছে, আমার ব্যক্তিগত বিশ্বাস এই রিপোর্টটা উদ্দেশ্য প্রণোদিত। এই রিপোর্টের ভিত্তি থাকতো যদি আগাগোড়া সামগ্রিক বিষয়টা ওনারা সামনে আনতেন, এবং এই রিপোর্টটাকে কিন্তু কেউ এডমিটও করে নাই। এবং আইন অনুযায়ী প্রাইম মিনিস্টারের এ জাতীয় কোনো হুকুম দেওয়ার রুলস অফ বিজনেস এবং অফিসিয়াল যে প্রসিডিউর, তাতে কোনো সুযোগ ছিল না। আমার ধারণা এই রিপোর্টটা বায়াসড রিপোর্ট। এই রিপোর্টটা কোনো না কোনো ভাবে তৈরি করানো হয়েছে বিপর্যস্ত বাংলাদেশকে। আর যারা এখানে নিয়ে আসছে তারা অনেক ক্ষমতাবান, তারা সরোজ ফান্ড, তারা ক্লিয়ারি ফাউন্ডেশন থেকে শুরু করে অনেক কিছু ম্যানেজ করতে পারেন। এই ক্ষেত্রে তাদের ভূমিকা থাকতে পারে বলে আমার বিশ্বাস। জি, নিজুম মজুমদার, আপনারও এমন বিশ্বাস কিনা এখানে আমি একটু উল্লেখ করে নেই। সেটি হচ্ছে বিবিসি কিন্তু শেখ হাসিনার কণ্ঠস্বরটি তাদের ল্যাবে পরীক্ষা করেছে। আপনাকে একটু আনমিউট করে নিতে হবে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। রেজাল ভাইয়ের বক্তব্য শুনলাম, অনেকটুকু ওপেনিং এ অনেকটুকু বলেছেন।
হয়তো আস্তে আস্তে আমরা জিনিসগুলোকে একটু খোলাসা করব। প্রথম কথা হচ্ছে যে কোন ল্যাবে পরীক্ষা করেছেন? বিবিসির নিজস্ব ল্যাবে। বিবিসি কি কোনো এক্সামিনিং বডি? বিবিসি কি আদালতে? প্রথম কথা হচ্ছে যে একটি আদালতে বা এই ধরনের অভিযোগের ক্ষেত্রে যে প্রেসক্রাইবড ল্যাব আছে, বিবিসি কি সেই প্রেসক্রাইবড ল্যাব? কিন্তু বিবিসির একটা ক্রেডিবিলিটি আছে এবং সেই ক্রেডিবিলিটি অনুযায়ী ক্রেডিবিলিটি আমারও আছে। আমি যদি এখন আপনাকে বলি যে বিবিসি হত্যাকাণ্ড চালিয়েছে, আপনি বিশ্বাস করবেন? ব্যাপারটা ক্রেডিবিলিটি, পার্সোনাল ক্রেডিবিলিটি, তার মিডিয়া ক্রেডিবিলিটি নিয়ে না। ব্যাপারটা হচ্ছে প্রসিডিউরাল ক্রেডিবিলিটি। আপনি একটা মানুষের বিরুদ্ধে একটা অভিযোগ আনবেন, আমি বললাম আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি বিবিসির বিরুদ্ধে অভিযোগটা কিভাবে আনছেন, আমার অত্যাধুনিক স্টুডিও আছে, আমি আমার অত্যাধুনিক স্টুডিওতে সেটা টেস্ট করেছি, তাই না? আমি একটা সফটওয়্যার দিয়ে করেছি, আমি এআই দিয়ে করেছি, এটা বললে তো হবে না আপনাকে। নাম্বার ওয়ান, আমি আসলে এইসব ব্যাপারে যাব একটু পরে, এইসব ছোটখাটো টোটকা ব্যাপারগুলোতে আমি যাব। প্রথমে আমি এই ডকুমেন্টারির ব্যাপারে একটা প্রশ্ন করি। এই ডকুমেন্টারিটা দেখলাম, ঠিক আছে? এই ডকুমেন্টারিটাতে প্রথম ব্যাপারটা কি বলা হয়েছে, মূল বক্তব্যটা যেটা বুঝলাম আমি, সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ, মূলত বাংলাদেশ আওয়ামী লীগের থেকে মাননীয় প্রধানমন্ত্রী স্টুডেন্টদের উপরে স্টিম রোলার চালিয়েছে, তিনি খুন করেছে বা খুন করার নির্দেশ দিয়েছে। এই তো হচ্ছে মূল ব্যাপারটা। যদি আমি তর্কের খাতিরে ধরে নেই যে বিবিসি যা বলেছে ঠিক বলেছে, ঠিক আছে, এন্ড এভরিথিং, ধরা যাক আমি এটা ধরে নিলাম, আমি খুব সহজ ভাষাতে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, এই যে সমন্বয়ক হাসিবুল ইসলাম এসে বলল যে মেট্রো রেলে আগুন দিয়েছি, পুলিশকে মেরেছি, তারপরে বিএনপির যে লোকটি সিরাজগঞ্জে একটা ভাষণে বলল যে আমরা যদি পুলিশকে না মারতাম তাহলে এটা হতো না, তারপরে যে শফিকুল ইসলাম নামে একটা ছেলে এই 4-5 দিন আগে যে বলল যে আমি হচ্ছি সেই লোক যে বিটিভিতে আগুন দিয়েছি, তারপর সুজন নামে একটা লোক যে বললো যে সেতু ভবনে আমি আগুন দিয়েছি, তাদের কি হবে? মানে আমি একই যাত্রাতে ফল কয়টা এটা আমার জানা প্রয়োজন। একই যাত্রাতে ফল কি 2 রকম নাকি ফলটা একরকম? আসলে তো আমার তো এইটাও জানা প্রয়োজন যে মাননীয় প্রধানমন্ত্রীকে উল্লেখ করে একটি অডিওকে আনা হয়েছে। আমি আসছি সেটাতে। আমার প্রথমে অ্যাজ এ হোল এই যে পুরো ভিডিও, এই ভিডিওর যে ভাষ্য, সেই ভাষ্যর এগেনস্টে আরেকটা ভাষ্য তো এই সমন্বয়করাই দাঁড় করিয়েছে। আমরা তো ডে ওয়ান থেকে ক্রমান্বয়ে বলেছি যে আমরা কাউকে হত্যার নির্দেশ দেইনি, আমরা কোনো ধরনের মেইহেম করিনি বা সহিংসতা করিনি, নৈরাজ্য করিনি, আমরা কিন্তু কনসিস্টেন্টলি এটা বলে যাচ্ছি। কিন্তু অপরদিকে সমন্বয়করা খুবই প্রাউডলি বলে যাচ্ছে যে তারা এনায়েতপুরে হত্যা করেছে, তারা মেট্রো রেলে আগুন দিয়েছে, তারা পুলিশকে হত্যা করেছে, তারা গুলি করেছে। নাফিজ নামে একটা ছেলে, সে পুরো একটা বিল্ডিং এ সে একটা ছবি দিল, একটা সেলফি তুললো, সেলফির পেছনে পুলিশ, আপনার উত্তরা থানা, সেখানে বললো একটা পিস্তল তার হাতে, সেখানে সে বললো এই পিস্তল দিয়ে সে গুলি করেছে। এখন আমার প্রশ্ন আসছে যে এই যে স্বীকারোক্তি, এই স্বীকারোক্তিগুলোকে আমরা কি করব? তাহলে এই স্বীকারোক্তিগুলো কি জাস্ট আমরা এটা মনে করে নেব যে এই স্বীকারোক্তি দিয়ে আসলে আমাদের কোনো কাজ নাই? বিবিসি বলেছে, বিবিসির ল্যাবে টেস্ট করেছে, এইটাই আইন, নাম্বার ওয়ান। এইবার আসি আমি একটু ডকুমেন্টারির ভেতরে। এই ডকুমেন্টারির 7 বা 8 মিনিটে বলা হচ্ছে যে আওয়ামী লীগের এগেনস্টে যখনই কেউ কিছু বলতো তাকে জেলে পড়া হতো। আপনি দেখুন ওই 7 বা 8 নাম্বার মিনিটে এটা আছে। সেখানে আপনার ওই যে দেখানো হচ্ছে ওই যে আপনার ওই যে ক্যান্টনমেন্টে যে ওরা গিয়েছিল, যেটাকে তারা আয়নাঘর বলে অভিহিত করা হচ্ছে, সেইটার ছবি আর পেছনেই নেপথ্য কণ্ঠ। এখন আপনি আমাকে বলেন তো, খুবই রিজনেবলি আপনি চিন্তা করেন, আপনি তো নির্মমভাবে বলার চেষ্টা করছেন, এই সরকারের এগেইনস্টে কিছু বললেই যদি জেলে পড়া হতো, তাহলে গোলাম মাওলা রনি, আসিফ নজরুল, রুমিন ফারহানা, তারপরে হচ্ছে আপনার ডেইলি স্টারের এই যে গোলাম মর্তুজা, তারপরে হচ্ছে আরো, মানে আমি যে কয়টা নাম আমার মাথাতে এলো, মাসুদ কামাল, এই মানুষগুলো গত 16 বছর ধরে যে বলে গেল। তারপরে ওই যে একটা হদল কুতকুত আছে না, এটার নাম যেন কি, আব্দুল তুষার, ওই যে ওষুধ চুরি করেছে যে আপনার টাঙ্গাইলের যে ওষুধ চোর যে আব্দুল তুষার আছে, সেই তাকেও তো জেলে পড়া হতো।
মানে আমি কিন্তু এই যে টাঙ্গাইলের ওষুধ চোর বলেছি, আমি কিন্তু কাউকে বদনাম করার জন্য বলিনি। আপনি বদনাম করছেন। না 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 না, আপনি ভুল করছেন। না না, আপনি ভুল করছেন। আমি হয়তো তাহলে আমি যেটা বলি, তস্কর বললে সুন্দর শোনা যেতে পারে। তিনি টাঙ্গাইলের একটা মেডিকেল অফিসার ছিলেন, সেখানে তিনি মেডিকেলের যে ওষুধগুলো সেগুলো ডিসপেন্সারিতে বিক্রি করে দিয়ে তিনি তস্কর কার্য করতেন। এবার একটু কি শুনতে শোনা গেল ভালো? আচ্ছা, তাহলে এই মানুষগুলোকে জেলে পড়েনি কেন? মানে আমাকে তো একটার সাথে আরেকটা মেলাতে হবে। আপনিও তো অনেক সমালোচনা করেছেন, বা আরো অনেক মানুষ সমালোচনা করেছেন। আপনি বাংলাদেশে যাননি? আপনি 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 আপনার দেশে কখনো বলেছে আপনার নামে মামলা হয়েছে সুলতানা আপা? এটা গেল 2 নাম্বার। আচ্ছা, 3 নাম্বার, সেখানে দেখাচ্ছে যে একটি ছেলেকে যাত্রাবাড়িতে এপিসি ঢুকেছে, যাত্রাবাড়িতে আপনার একটা ছেলে কাত হয়ে পড়ে আসে, পুলিশ গুলি করছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে যাত্রাবাড়িতে পুলিশকে আপনার মেরে ওইখানে যে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এই ডকুমেন্টারিতে কি সেটা দেখানো হয়েছে? তাহলে আমরা ধরে নিতে পারি যে সরকার নিজেই পুলিশকে মেরে তার অধীনে থাকা পুলিশকে ঝুলিয়ে দিয়েছে। তাহলে ওই গল্পটা কে বলবে? মানে গল্প তো এখানে অনেকগুলো, তাই না? আচ্ছা, এবার আমি 4 নাম্বার ফেজে আসি, অডিও। মাননীয় প্রধানমন্ত্রী আপনার যখন হলি আর্টিজানে যখন অ্যাটাক হয়, তখন মাননীয় প্রধানমন্ত্রী সেইখানে অস্ত্রের ব্যবহার করতে বলেছেন, সেগুলো আমরা দেখেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি জানেন যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এই যে আমাদের যে ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালের সাক্ষ্য গ্রহণ কোনটা কিভাবে হচ্ছে আমি নিশ্চিত সেটা রেজাউল ভাই ভালোভাবে বলতে পারবে। রেজাউল ভাই গট লটস অফ সোর্সেস দেয়ার। কিন্তু আমি অল্প করে একটু বলি। তাজুল ইসলাম যেটা করছে সেটা হচ্ছে বিভিন্ন মানুষকে ধরে সে ট্রেনিং দিচ্ছে। ট্রেনিং কোথায় দিচ্ছে না দিচ্ছে এটা রেজাউল ভাই আরো ভালোভাবে বলতে পারবে। এই চ্যাপ্টারটা আমি রেজাউল ভাইয়ের উপরে ছেড়ে দিচ্ছি। যদি রেজাউল ভাই না বলে দেন আমি বলবো। আচ্ছা, তাজুল যেটা করছে সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার হলি আর্টিজানে তিনি যে লেথাল উইপন ব্যবহার করতে বলেছেন, আমি জানি না এই অডিওটা সেই অডিও কিনা, কারণ আমি এই অডিওর কোনো টেস্ট রিপোর্ট পাইনি। এই অডিও কোন ল্যাবে কোনো টেস্ট করা হয়নি, ফলে আমি এটা বলতে পারবো না। তবে মাননীয় প্রধানমন্ত্রী তো অ্যাকশন নিতে বলেছেন আর্মিকে, যে ওই হলি আর্টিজানের সময় এই ভিডিওটা এই অডিওটাকে যদি আমি সত্য ধরে নেই, তাহলে কি সেটার অডিও? আচ্ছা, এই অডিওর 18 এই সেকেন্ড কেন? এই অডিওর আগে পরে কোথায়? মাননীয় প্রধানমন্ত্রী কি 18 সেকেন্ড কথা বলেছেন? তাহলে আগে পরে কি বলেছে একটু শুনি। এখন আমি আপনাকে বললাম, আপনি যদি আমাকে গুলি করেন তাহলে আপনাকে লেথাল উইপন ব্যবহার করা হবে। এখন আপনি যদি আমাকে গুলি করেন, কেটে দিলাম, শুধুমাত্র রেখে দিলাম। এই যে একটু আগে আমি বলেছি যে ধরে নিলাম এগুলা সবই সত্যি। এখন কেউ একজন যখন ভবিষ্যতে এটা কাট পেস্ট করবে যে ধরে নিলাম, শুধু রেখে দিবে এটা সবই সত্যি। আমি বলেছি ধরে নিলাম, ধরেন আওয়ামী লীগ এটা করেছে, এই আমার ধরে নিলামটা বাদ দিয়ে ওরা ধরেন এখন অনলাইনে ছেড়ে দিল আওয়ামী লীগ এটা করেছে, হেডিং দিবে কি নিজুম মজুমদার স্বীকার করেছে এটা আওয়ামী লীগ করেছে, তাই না? এটা তো সম্ভব। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কোনো একটা ভয়েস আমি যদি এই যে suno.ai নামে একটা ওয়েবসাইট আছে, বা 11 ল্যাব একটা এআই আছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি তার ভয়েসটা দিবেন, দেওয়ার পরে আপনাকে 15 থেকে 20 মিনিট সময় নিবে, তারা মাননীয় প্রধানমন্ত্রীর পুরো ভয়েসটাকে অ্যাবজর্ব করবে। এরপরে আপনি টাইপ করবেন আমি খুন করেছি, দেখবেন মাননীয় প্রধানমন্ত্রীর গলাতে বলবে আমি খুন করেছি। আপনি তখন বলবেন এ দেখি প্রধানমন্ত্রী কথা বলছে। আপনি এক্ষুনি টেস্ট করেন, আপনি রেজাউল ভাইয়ের কণ্ঠে আমার কণ্ঠে বের করতে পারবেন, সবাইকে মেরে ফেলো, সবাইকে কেটে ফেলো। সুতরাং বিবিসি বলেছে যে এইটা প্রধানমন্ত্রীর ভয়েস, বিবিসি বলেছে সমস্ত কিছু আওয়ামী লীগ করেছে, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে জুয়েল মোল্লাকে যে 18 জুলাই ঝুলিয়ে দিয়েছে, তারপরে যে যাত্রাবাড়িতে আপনার পুলিশকে ঝুলিয়ে রেখেছে, সেগুলো সব কিছু মিথ্যে। সেগুলো নিয়েও আমরা কথা বলি। আমার পাল্টা প্রশ্ন, রেজাউল করিম আমাকে যদি একটু বলেন যে ধরেন যদি ধরেও নেই যে বিবিসির কথাই সত্য, যে এই কণ্ঠস্বরটি শেখ হাসিনার, তিনি নির্দেশ দিয়েছেন যে উইপন ব্যবহারের তিনি নির্দেশ দিয়েছেন। এখন বাংলাদেশে যেই রকম পরিস্থিতি তখন ছিল, যদি এটা 18 জুলাইয়ের ঘটনা হয়ে থাকে, সেক্ষেত্রে কি তার এই নির্দেশটি বেআইনি?
এখানে দুইটা পার্ট আমাদের দেখতে হবে। আমি দৃঢ়তার সঙ্গে বলবো প্রাইম মিনিস্টার নিজে কোথাও কোনো অর্ডার দেন না, কারণ আমি গভর্নমেন্টে ছিলাম, আমি গভর্নমেন্টের বাইরে আমি আইন কানুন জানি একজন লয়ার হিসাবে। এখানে রুলস অফ বিজনেস অনুযায়ী কে কোথায় যাবে, আর একজন সাব ইন্সপেক্টরের কিন্তু গুলি করার এখতিয়ার আছে, একজন সাধারণ মানুষের কিন্তু আর একজনকে হত্যার এখতিয়ার আছে। কোন ক্ষেত্রে? ধরুন আমাদের লতে বলে সেলফ ডিফেন্স, আত্মপক্ষ সমর্থন। আমাকে যদি এই মুহূর্তে আপনারা দুজন ফিজিক্যালি আমার সামনে থেকে আমাকে, আমি সরি একটুখানি ইন্টারাপ্ট করি আপনাকে, আপনি হয়তো আইনের ভাষায় বলছেন, সঠিকই হয়তো বলছেন যে প্রধানমন্ত্রীর এখতিয়ার নাই গুলি করার, কিন্তু ধরেন হলি আর্টিজানে যখন হামলা হয়েছিল তখন আমি বাংলাদেশে ছিলাম, আমি তখন নিউজ 24 এর প্ল্যানিং এডিটর। ওই দিনের ঘটনাটি, হলি আর্টিজানের ঘটনাটি আমি নিজে ওই পুরো অফিসটা ম্যানেজমেন্ট কিভাবে কভার করবে এগুলো সব আমার নেতৃত্বে ছিল। সেই দিন আমি দেখেছি যে প্রধানমন্ত্রী নিজে ওই ঘটনা মনিটর করছেন প্রাইম মিনিস্টার অফিসে বসে, আপনার নিশ্চয়ই মনে আছে। এবং তিনি তখন আইজিপি ছিলেন বেনজির আহমেদকে এরকম একটা নির্দেশ দিয়েছিলেন বলে আমার মনে আছে। না, এইখানে আমি আপনাকে একটু কারেক্ট করি। সেই রাতে আমি একাধিক টেলিভিশনে এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়েছিলাম, কাজে আমার স্মৃতিতে এটা কোনটাই বিস্তৃত হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর অর্ডারটা গুলি করে এরকম অর্ডারটা ছিল না। ওনার অর্ডারটা যেটা ছিল লফুল অর্ডার ছিল, উনি গুলি করে মানুষ মারে এই জাতীয় অর্ডার ছিল না। আর আমি যেখানে কথাটা বলা শুরু করেছিলাম, আমাদের দেশে দণ্ডবিধি একটা আইন, সেই আইনের 300 ধারায় যদি কেউ কাউকে খুন করে তার যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে, কিন্তু খুন করার পরেও তার কিছুই হবে না যদি সে প্রমাণ করতে পারে যে আমাকে হত্যা করার চেষ্টা করার সময় আমি নিজেকে বাঁচাবার জন্য, অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের জন্য আমি তাকে সেই মুহূর্তে আক্রমণ না করলে আমাকে মেরে ফেলতো। কোর্টে কিন্তু সেলফ ডিফেন্স বলে এটাকে, আত্মপক্ষ সমর্থন। তাহলে কিন্তু তিনি কোর্টে যদি বা প্রসেসে যদি তিনি প্রমাণ করতে পারেন যে তার নিজের রক্ষার জন্য তিনি এটা না করলে তাকেই মেরে ফেলা হতো, তাহলে কিন্তু এটা অপরাধ না। 1 2 নম্বর হচ্ছে কনস্টিটিউশনালি রাষ্ট্রের উপরে দায়িত্ব আছে মানুষের জীবন সম্পত্তির অধিকার নিশ্চিত করা, রক্ষা করা। তো জীবনের অধিকার রক্ষা তো আর রাষ্ট্র বলতে কি বোঝায়? সরকার বলতে কি যে বুঝাবে? এইটার যে উইং আছে সেই উইংয়ে ল এনফোর্সিং এজেন্সি, সেটা র্যাব হতে পারে, পুলিশ হতে পারে, আর্মি হতে পারে, যারা ওখানে ডিপ্লয়েড থাকবে। এখন ডিপ্লয়েড পার্সনরা যদি একটা জঙ্গি টিম কোথাও আক্রমণ করছে, আমরা হলি আর্টিজানের কথাটাই বলি, আপনি তখন দায়িত্বে ছিলেন একটা হাউসে, আমি ওই রাতে 3টা টেলিভিশনে টকশো করেছি। এই সময় কিন্তু ওই জায়গায় যারা বাইরের মানুষ ছিল তাদের রক্ষা করার জন্য, শত্রুকে নিবৃত করার জন্য যদি প্রয়োজন হয়, তাহলে সেই শত্রু যারা অন্যকে হত্যা করবে, সেই ক্ষেত্রে অন্যের জীবন রক্ষার জন্য যারা হত্যার চেষ্টা করছে ওখানে, তাদেরকে নিবৃত করার জন্য যদি মাইক অ্যানাউন্স করার পর বলা হয় তোমরা সারেন্ডার করো, যদি না করে, তখন কিন্তু তাকে গুলি চালাবার এখতিয়ার দেয়া হয়েছে। ওই যে সাংবিধানিক আইনে বললাম, মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষার জন্য সাংবিধানিক যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটকে ইনফোর্স করার জন্য হলি আর্টিজানের তখন হয়েছিল। এখন আমি পাশাপাশি এই সাম্প্রতিক যে ঘটনাটা নিয়ে আজকে বিবিসি রিপোর্টটা, এটাকে যদি আমি বলি, ধরেন যদি দেখা যায় পুলিশকে মেরে ফেলা হচ্ছে, যেমন বাংলাদেশের 400-র উপরে থানা আক্রমণ করে গর্ভবতী মহিলা, পুলিশ কনস্টেবল সহ সবাইকে বাইরের থেকে তালাবদ্ধ করে মেরে ফেলা হচ্ছে, তখন কিন্তু বাঁচার জন্য যদি তারা গুলি করে, সেই গুলিতে যদি আক্রমণকারীদের কেউ মারা যায়, এটা আত্মরক্ষার জন্য তার গুলি করা। যদি দেখা যায় মেট্রো রেল, পদ্মা সেতু, টেলিভিশন বা সরকারি স্থাপনা ধ্বংস করে দেওয়া হচ্ছে, তাকে নিবৃত করা যাচ্ছে না, তারা শুধু ওটাকে ধ্বংস করবে না, তারা খুন খারাপি করবে, সেই মুহূর্তে রাষ্ট্রের সম্পত্তি রক্ষার জন্য পুলিশ তো সেখানে বাঁশি বাজিয়ে ফুল নিয়ে তাদেরকে ভাইরা বিরত হন, এটা করবে না। কাজে লিগাল অ্যাসপেক্টসে আপনি যেটা বলছেন সেই জায়গায় ফিরে আসি, তাহলে ওই সিচুয়েশনে গুলি করে যারা খুনের উদ্দেশ্যে বা উন্মত্ত, তাদেরকে বিরত করার বিকল্প পথ না থাকলে এই খুন করার জন্য বা এই গুলি করে নিবৃত করার জন্য যদি কোনো ঘটনা ঘটানো হয়, সেটা আইনের দৃষ্টিতে কোনোভাবেই অপরাধ হিসাবে গণ্য হবে না।
বুঝতে পেরেছি। ধরেন কেপিআই ভুক্ত এলাকায় যখন হামলা চলে, মেট্রো রেল যখন হামলা হয়, কিংবা বিটিভি ভবন হাই কেপিআই ভুক্ত এলাকা, তখন তো এটি একটা এটির মানে নিরাপত্তা নিশ্চিত করা একটা বড় দায়িত্ব হয়ে যায়। আমি যদি জিজ্ঞেস করি নিজুম মজুমদার আপনাকে, বিবিসির প্রতিবেদনে আমরা ধরেন অনেক কিছু দেখলাম, কিন্তু আসলে কিছুই দেখলাম না। এমন কোন ঘটনা কি আছে যেটি সত্যি সত্যি তারা অনুসন্ধান করে বের করেছে? ধরেন আজকে তাজুল ইসলাম দাবি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই অনুসন্ধান বিবিসি করেনি, আমরাই আগে করেছি। তার ট্রাইব্যুনালের কথা বলছে, সে দাবি করেছে এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্যদিকে আমি যদি দেখি, আমি কি জানতে চাই, আমি যদি শুরুতে আমার উপস্থাপনার শুরুতে আমি বলেছিলাম 7.62 গান কোথা থেকে আসলো, কারা ব্যবহার করলো, আমি জানলাম না তো এই অনুসন্ধানে। তারা স্নাইপার দিয়ে গুলি করলো, আমি তো জানলাম না। কতজন পুলিশ এখন পর্যন্ত মারা গেল সেটিও জানলাম না। কতজন মানুষ এই ঘটনায় জুলাই আগস্টে নিহত হলো তারও কোনো সামগ্রিক চিত্র আমি পেলাম না। তাহলে আসলে এই ঘটনায় শুধু একটি এস্টাবলিশমেন্টই পেলাম, যে মানে একটিকেই টার্গেট করে পুরো ঘটনা অনুসন্ধানটি পরিচালিত হলো, যে কে নির্দেশ দিয়েছে। এবং সেই নির্দেশদাতা যদি শেখ হাসিনা হয়ে থাকেন, এটি বিবিসির অনুসন্ধান নয়, অলরেডি তাজুল ইসলাম দাবি করেছেন, তাদের কর্মকর্তারা এটি বের করেছেন। ফলে এই অনুসন্ধান থেকে আমরা আসলে কি পেলাম আমি বুঝতে পারছি না, আপনি কিছু বুঝতে পারছেন কিনা? এখানে এখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে পার্টিকুলারলি বিবিসি যেই অনুসন্ধানটা করছে বলে দাবি করছে, সেটা যেমন একটা অ্যাসপেক্ট আছে। আমার কাছে মনে হয় যে একই দিকে আমরা আমি যেই দাবিটুকু করছি, এগুলো আসলে মানুষের সামনে আসা উচিত এবং একটা ডকুমেন্টারি ওয়েতে আসা উচিত, এবং সেটা না হওয়ার ফলশ্রুতিতেই বিবিসি এই সুযোগগুলো পেয়েছে, আল জাজিরা এই সুযোগগুলো পেয়েছে। এই যে দিনের পর দিন আল জাজিরা এই ডকুমেন্টারি বানাচ্ছে, একতরফা ভাবে দেখাচ্ছে, পার্টিকুলারলি একটা দীর্ঘদিন ধরে স্মিয়ার ক্যাম্পেইনটা করছে, এইটার পাল্টা হিসেবে একটা কার্যকর যেই মিডিয়া যেই ভূমিকাগুলো নেওয়া প্রয়োজন, আমি আমার নিজের কথাই বলতে পারি, আমিও কি ঠিক একইভাবে নিতে পেরেছি বা আমরা কি দেখাতে পেরেছি? এই জায়গাটা এটা না পারা বা না করার পেছনে অনেক ধরনের কারণ আছে। একের পর এক সরকারের উপরে নানান ধরনের দোষ এসেছে, নানান ধরনের, দেখেন আপনি খেয়াল করে দেখেন যে আল জাজিরা যখন, আমি আপনাকে বলছি আল জাজিরা এবং ব্রিটিশ মিডিয়া এরা অনেকদিন ধরে ডক্টর ইউনূসের পক্ষে কাজ করছে, আমরা এটা অনেকদিন ধরেই দেখছি। সেক্ষেত্রে আপনারা ইংল্যান্ডে আছেন, আপনারা কেন পিছিয়ে আছেন? দেখেন একটা কথা যেটা আছে, যে সেটা হচ্ছে যে আমরা যে একেবারে দেখিয়েছি, হয়তোবা তাদের তুলনাতে এক্সপোজারটা কম ছিল। তবে আমি আপনাকে একটা ব্যাপারে কথা দিতে পারি যে এইসব ঘটনাগুলো অবশ্যই দেখানো হবে এবং মানুষের সামনে তুলে ধরা হবে মুদ্রার অপর পিঠ। তারা তো দেখাচ্ছে যে পুলিশ এই করেছে সেই করেছে, নানান ধরনের ব্যাপার। আমি সোজা বাংলাতে শুধু যদি একটা প্রশ্নই আপনাকে আমি করি, যে এই যে আপনি আমাকে বলুন আজকে যদি হামলা করা হতো তাহলে কি ব্রিটিশ পুলিশ চুপচাপ বসে থাকতো? আমি আপনার করা যে হয়নি আমাদের তরফ থেকে তা না, আমি বলেছি এক্সপোজারটা কম হয়েছে। আমার সেন্টেন্সটা আমি শেষ করি। এই যে 3000 লোককে হত্যা করা হলো, এই যে মুগ্ধর যে বন্ধু এসে সেদিন একটা স্টেটমেন্ট দিল, বা তার বন্ধু সিরাজুল ইসলাম নিঝুম নামে একটা ছেলে যে বলল যে মুগ্ধর গুলি করার ব্যাপারটা, তারপরে এই যে লোকজন বলা শুরু করেছে যে স্নাইপার ব্যবহার করা হয়েছে, এই যে বলা হচ্ছে যে পেছন থেকে হঠাৎ করে এসে থেকে গুলি করে মেরে ফেলা হয়েছে, এই যে আবু সাইদকে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা পর, প্রায় 8 ঘন্টা মনে হয় পরে হসপিটালে নিয়ে যাওয়া, তার আগেই মাথা থেকে তার রক্তক্ষরণ হওয়া, এরকম অসংখ্য ভিডিও ফুটেজ গুলো আমাদের কাছে যে আছে, বা এই ঘটনাগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি। যেমন ধরেন একটা ছোট্ট আমি উদাহরণ দিয়ে আপনাকে যদি আমি শুধু বোঝাই, সেটা হচ্ছে যে পুলিশ ছড়া গুলি মেরেছে, রাবার বুলেট মেরেছে, আমরা দেখতে পেলাম যে পায়ে হাত দিয়ে আপনার আবু সাইদ বসে গেল, একেবারে জলজ্জান্ত ভাবে আমরা দেখলাম। আমরা শুধু এতটুকু দেখে সিদ্ধান্তে চলে আসছি যে পুলিশের গুলিতে মারা গেছে, অথচ মানুষ নিজের চোখে দেখলো সে তার পায়ে হাত দিয়েছে, মানুষ নিজের চোখে দেখলো তাকে নিতে গিয়ে 2 বার ফেলে দেওয়া হলো, মানুষ নিজের চোখে দেখেছে যে সে পুলিশকে লাঠি দিয়ে পেটালো, মানুষ নিজের চোখে দেখলো তার মাথা দিয়ে রক্ত পড়লো। কিন্তু আশ্চর্য একটা ব্যাপার, মানুষ প্রশ্ন করলো না
তার মাথার পেছনে রক্ত এলো কি করে? তাকে 2 বার ফেলে দিল কেন? তাকে 8 ঘন্টা পরে কেন নিয়ে যাওয়া হলো? তার মাথার পেছনে রক্তটা এলো কেন? সে পুলিশকে বাড়ি দিল কেন? এই যে মানুষকে, এই যে মানুষ, এই জন্য আমি আপনার প্রোগ্রামে আমি অসংখ্যবার বলেছি যে বাংলাদেশের মানুষকে আপনি স্টেরিওটাইপ গদ্য বলেন, সেই স্টেরিওটাইপ গল্প শুনতে খুবই পছন্দ করে, সে স্রোতের বিপরীতে যেতে চায় না। আপনি যে কোনো মানুষকে জাস্ট র্যান্ডমলি, আপনার এখানে যারা কমেন্ট করছে খুবই তীব্রভাবে আমাদের বিরুদ্ধে, তাদের একজনকে এখানে ডেকে নিয়ে এসে জিজ্ঞেস করেন তো যে মাননীয় প্রধানমন্ত্রীর অডিও বলে যেই অডিওটা প্রচার করা হয়েছে, would you please give me the full audio please? But would you please claim, or would you please urge to tell, would you please urge to BBC to give the whole audio, the entire audio? কেউ আছে এটা বলার যে আমি কি পুরো অডিওটা শুনতে পারি? আমাকে কি পুরো অডিওটা দেবেন? নেই। আমি কি বলতে পারি যে আপনি যে খণ্ডিত চিত্র দেখাচ্ছেন, আমি কি পুরো ফুটেজটা পেতে পারি? এই যে আপনি ডকুমেন্টারির মধ্যে আমি দেখলাম আবু সাইদকে নিয়ে যাচ্ছে, আমি কি তাকে বলতে পারি আচ্ছা আবু সাইদ যে পুলিশকে গিয়ে একটা লাঠি দিয়ে বাড়ি দিল, সেটা আপনি দেখালেন না কেন? আচ্ছা এই যে আপনি আবু সাইদকে নিয়ে যাচ্ছে 4টা-5টা ছেলে, ঠিক সেই জায়গাতেই সে আপনার ফুটেজটা বন্ধ করে দিয়েছে, ঠিক যার পরপরই তাকে ড্রপ করে ফেলে দিয়েছে তার মাথাটা আগে, সেটা আপনি দেখালেন না কেন? আচ্ছা আবু সাইদের মাথা দিয়ে যে রক্ত পড়ছে, এইটা আপনি দেখালেন না কেন? তাহলে এটাকে আমরা বলি হচ্ছে পলিটিক্স অফ কনভেনিয়েন্ট, অর্থাৎ আপনার ঠিক যতটুকু আপনার জন্য কাজে লাগবে আপনি ওইটাই দেখাবেন। আমি তো দুটো চিত্রই দেখতে চাই। আচ্ছা এইবার আমি একটু আইনের ব্যাপারে আসি। আচ্ছা আইন কি বলছে? আইন পরিষ্কার করে বলছে পুলিশ প্রবিধানের 153 ক আই অনুযায়ী পুলিশ ব্যক্তিগত আত্মরক্ষা বা সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। দণ্ডবিধি আইনের 96 থেকে 106 ধারা। পুলিশ প্রবিধানের 153 ক 2 অনুযায়ী পুলিশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। এইটা আবার কনফার্ম করছে ফৌজদারি কার্যবিধির 127 থেকে 128 ধারা। পুলিশ প্রবিধান 153(3) অনুযায়ী কোন কোন পরিস্থিতিতে পুলিশ গ্রেফতার কার্যকর করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে সেটা ফৌজদারি কার্যবিধি 46 ধারাতে বলা আছে। পুলিশ প্রবিধানের 153 খ অনুযায়ী ব্যক্তিগত আত্মরক্ষা অধিকার প্রয়োগের জন্য পুলিশ আগ্নেয়াস্ত্রের ব্যবহার করতে পারবে। আমি আপনাকে এই 5টা আইন বললাম। এখন সুলতান আপা আপনার কাছে প্রশ্ন, পুলিশকে যখন ঢিল মারা হচ্ছে, পুলিশ প্রপোর্শনেট ফোর্স ইউজ করছে, সেটা কি ছড়রাগুলি, টিয়ার গ্যাস, ঢিল মারা হচ্ছে, পাটকেল মারা হচ্ছে, ফাইন। তো পুলিশকে যখন মেরে যাত্রাবাড়ি ফ্লাইওভারে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, তখন কি পুলিশ অফিসার বলবে মাননীয় প্রধানমন্ত্রী আমি কি এখন গুলি করতে পারি? এটা কি পুলিশ তখন বলবে? পুলিশ তখন গুলি করবে, এটা আইনে আছে। তাহলে আইন চেঞ্জ করেন। এখন আপনারা বিবিসির সামনে বিষয়গুলি তুলে ধরবেন। 153 আইনে আছে পুলিশকে গুলি করার অধিকার আছে পুলিশের। 3000 পুলিশকে মেরে ফেলা হয়েছে, আর ওরা বলছে ওদের 840 জনকে মেরেছে। এটা হচ্ছে ওদের দাবি। প্রথমে বলেছে 4000, 4000 থেকে নেমে এসেছে 2000, 2000 থেকে নেমে এসেছে 1500, 1500 থেকে নেমে এসেছে 1000, এখন এসে 840। ওই 840 জনের মধ্যে কালকে যে প্রতিবেদনটা দেখতে পেয়েছি, সেই প্রতিবেদন হয়েছে আপনার চুরি করতে গিয়ে ধরা পড়েছে নিউ মার্কেটে, আজকে থেকে 5 মাস আগে, ওই ঘটনার 5 মাস আগে তাকেও নাম ঢুকিয়ে দিয়েছে। আমি আপনাকে এই পরের সেগমেন্টে আমি এটা দেখে আপনাকে পড়ে শোনাচ্ছি, রেজাল ভাইয়ের পরেই আমি এটা বলবো যে কাদের কাদের রিপোর্ট করেছি যে ধর্ষণের আসামিকেও, যে ধর্ষক ওই আন্দোলনের সময় একজন ধর্ষক, দুইজন ধর্ষক, বিবিসি কি এটা দেখিয়েছে যে আব্দুল মুত্তাকির যে গণভবন থেকে চেয়ার চুরি করেছে, ফুলের টপ চুরি করেছে, কায়সার আমির যে আপনার প্রিন্টার চুরি করেছে, লুটপাট করেছে, খুন করেছে, তারপরে গণভবন কমপ্লেক্স হত্যা করেছে। আপনি রেজাল্ট ভাইকে জিজ্ঞেস করেন না কেন যে উনাকে খুন করতে কিভাবে এসেছিল? সেটা কি বিবিসি প্রতিবেদনে দেখিয়েছে? সেটাই এখন বিবিসির যে প্রতিবেদনে পুরো চিত্রটিতে আসে নাই বলে দাবি করছেন, সেই বিষয়ে কি আপনারা বিবিসির সঙ্গে কোন রকম যোগাযোগ করবেন? তাদের কার্যালয়ের সঙ্গে আমরা ডেফিনেটলি আমরা চিঠি দিব, আমাদের যে লিগ্যাল টিম আছে সেই আমরা চিঠি দিব, জানতে চাবো, এবং আমরা আমাদের কাজগুলা করব, এবং আগামী 1 থেকে 2 মাসের ভেতরেই আপনি দেখবেন, ইনফ্যাক্ট এইটা রিপারকেশন হিসেবেই আমরা অতি দ্রুত আমরা পাল্টা ভিডিও বানাবো। শেষ, আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা করব, আমরাও দেখাবো।
আচ্ছা, জনাব ব্যারিস্টার রেজাউল করিম, আপনি যদি আমাকে একটু বলতেন যে আপনাদের পিআর এত দুর্বল কেন, মানে আওয়ামী লীগের পিআর এত দুর্বল কেন? আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে, একটা বছর হয়ে গেল, দৃশ্যমান কি করছেন আপনারা? আই ডোন্ট সি এনিথিং। দেখুন, একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি আসলে আওয়ামী লীগের কোনো পলিসি ডিসিশন মেকার না, আমি সিম্পল একজন সদস্য আওয়ামী লীগের। সেই জায়গার থেকে, আমার জায়গা থেকে আমি করছি এই বিষয়টা আমাদের নীতি নির্ধারণী ব্যক্তিরা বলতে পারবে। তবে নিঝুম মজুমদার যে প্রসঙ্গটা বলছে, আমার সামনে একটা আইন আছে, আমি আইনটা একটু আপনাকে বলতে চাই। সেখানে দণ্ডবিধির 96 ধারা, এই 96 ধারায় বলা হয়েছে ব্যক্তিগত আত্মরক্ষায় কৃত বিষয়সমূহ, আত্মরক্ষার ক্ষেত্রে, ব্যক্তিগত আত্মরক্ষার ক্ষেত্রে কৃত ঘটনা কোনোভাবেই অপরাধ হিসাবে গণ্য হবে না। এই কথাটা এই কারণে বললাম, তখনকার যে সিচুয়েশন ছিল, যেভাবে পুলিশকে মারা হচ্ছিল, অন্যদেরকে মারা হচ্ছিল, সেই সিনারিওতে যদি কেউ আত্মরক্ষার জন্য বা সরকারি প্রপার্টি রক্ষার জন্য, ওর পরে ধারাবাহিকভাবে অন্যান্য সেকশনগুলো একই কথা বলছে, দণ্ডবিধির 96 ধারাটাকে আমি রেফার করলাম। আত্মরক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত অধিকার প্রয়োগজনিত কোনো কার্যই অপরাধ না। যেটা আমি শুরুতে বলছিলাম যে আমাকে হত্যা করার চেষ্টা করছেন, আমি জানি আমি মরে যাব, তখন আপনাকে আমি না মারলে আমি আত্মরক্ষা করতে পারবো না। একইভাবে প্রপার্টি এবং অন্যের জীবন রক্ষার দায়িত্ব আমাদের, সেই জায়গাটা আমরা করতে হবে। আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, নিঝুম যদিও কিছু বলছেন, আমি সেখানে একটু যোগ করি। আপনি যেটা শুরু করছিলেন, বিবিসি বলছে তাদের ল্যাবে তারা টেস্ট করে এটাকে শেখ হাসিনার বক্তব্য হিসেবে পেয়েছে। আর বাংলাদেশের আইসিটির এখন যিনি চিফ প্রসিকিউটর, বিজ্ঞ অ্যাডভোকেট তাজুল ইসলাম, তিনি বলছেন যে না না না, এটা বিবিসি করে নাই, এটা আমাদের সিআইডি বের করছে। এখন আমাদের সিআইডি বলতে তাজুল সাহেবদের সিআইডি কে আমরা রিলাই করব নাকি বিবিসির কথা? দুইজনে দুই রকম করতেছে। এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, বাংলাদেশের পুলিশকে বর্তমানে সম্পূর্ণরূপে দলীয়করণ করা হয়েছে। কিভাবে? ঢাকায় মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার, পুলিশের যিনি আইজিপি, এরা কিন্তু অনেক আগে রিটায়ার্ড হয়ে বাড়ি চলে গেছিল স্বাভাবিক জীবনে। সেই বেচারাদের ধরে এনে তাদেরকে পুলিশের ইউনিফর্ম পরানো হয়েছে। এর আগে আইজি ছিলেন, তিনিও কন্ট্রাক্ট সার্ভিসে, এখন তিনি বহু আগে বাড়িতে চলে গেছেন, তাদের আনা হয়েছে। তাহলে বাংলাদেশে এত পুলিশ অফিসার, এত পুলিশ, তাদের উপর আস্থা নাই, ওনাদের বাড়িতে চলে যাওয়া লোকদের এনে বসিয়ে তাদের দিয়ে দায়িত্ব পালন করা হচ্ছে। এবং সিআইডি যদি এইটাকে রিপোর্ট করে থাকে, সিআইডির দায়িত্বপ্রাপ্ত যারা আছে এর ভিতর অনেকেই রিটায়ার্ড হয়ে বাড়িতে যে অন্য মতাবলম্বী, তাদেরকে এনে বসিয়ে এই রিপোর্টটা করিয়েছেন। এবং সিআইডির সক্ষমতা কতটুকু আছে সেটা কিন্তু আমরা ভালো করে জানি। যেটা নিঝুম প্রথমে বলছিলেন যে অনেক টেকনোলজি আছে, এই যে রিসেন্টলি বেগম খালেদা জিয়ার কণ্ঠস্বর নকল করে, ব্যবহার করে, ফ্রড করে 58 কোটি টাকা লুটে নেওয়ার একটা ঘটনা কিন্তু মেইন স্ট্রিমের বিভিন্ন গণমাধ্যমে আসছে। কাজে আমি বিবিসিকে বেদ বাক্য মনে করি না, বাইবেলও মনে করি না। আর খণ্ডিত যে অংশটুকু, আমি যে গল্প দিয়ে শুরু করেছিলাম যে আমার বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে, ইহা সঠিক, পরের টুকার নাই যে তবে সেই মামলা ফাইনাল রিপোর্ট হয়ে গেছে, ওটুকার নাই। কাজে বিবিসির এই সাংবাদিকতার জায়গায় যদি এটুকু থাকতো যে এই ঘটনাকালীন সময় পুলিশকে হত্যা করা হয়েছে, তাদের টাঙিয়ে রাখা হয়েছে, জেল ভেঙে এত লোক বেরিয়ে গেছে, হিজবুত তাহরীর সদস্যরা স্বীকারোক্তি করেছিল, 450টি থানা আক্রমণের শিকার হয়েছিল, জামাত যেগুলো স্বীকার করেছে, যদি নেগেটিভ দিকটা পজিটিভ দিকটা দুইটা আসতো, তাহলে ব্যালেন্স অফ কনভিনিয়েন্স এবং ইনকনভিনিয়েন্স থাকতো। আমি এক সময়, আজ থেকে 39 বছর পূর্বে আমি ওয়ার্কিং জার্নালিস্ট ছিলাম। জার্নালিজমে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে তার আদার সাইটের চিত্রটা আনার কথা। বিবিসির যে রিপোর্টটা দেখলাম, আদার সাইটের চিত্রটা টোটালি অ্যাবসেন্ট, ওয়ান সাইডেড না হলো। এটা কি সাংবাদিকতার নীতিমালার ভিতর পড়লো? অবশ্যই না। আমরা ফক্স নিউজ থেকে অনেক নিউজের অনেক ঘটনা প্রবাহ দেখছি যে ভয়ঙ্কর অবস্থা ঘটে গেছিল সংবাদ তৈরি করে। এবং বড় বড় দেশে অনেক গণমাধ্যম কিন্তু ওই দেশের বিভিন্ন রাজনৈতিক দলের হাউস হিসাবে বিবেচিত হয়। আল জাজিরা যখন সবাইকে প্রাইম মিনিস্টার শেখ হাসিনাস ম্যান হিসাবে তুলে ধরলো, সেখানে এমন গাঁজাখুরি গল্প ছিল যে গল্প আদৌ বাস্তবতায় ছিল না।
এমন ঘটনাকে দেখেছি। কাজে বিবিসির এই রিপোর্টটা সম্পূর্ণরূপে সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। এই রিপোর্টটা আদার সাইডকে স্কোপ দেওয়া হয়নি। এমনকি আওয়ামী লীগের কারো যদি একটা ইন্টারভিউ নেওয়া হতো যে আপনাদের বিরুদ্ধে এই বক্তব্য আছে, আপনার নেত্রীর বিরুদ্ধে আপনাদের কি বক্তব্য, তাহলে উভয় পক্ষের বক্তব্যটা আসলে এটা গ্রহণযোগ্য হতো। ফলে এই রিপোর্টটা নিয়ে এত মাথা ঘামাবার এই কোনো কারণ নাই। এটা অনসাইডেড, একজনকে হিউমিলিয়েট করার উদ্দেশ্যে এই রিপোর্টটা। এর নেপথ্যে এই যে রিপোর্টটা একজন ইন্ডিপেন্ডেন্ট লয়ারের কথা বলা হয়েছে। প্রাসঙ্গিকভাবে আমাকে বলতে হয়, টবি ক্যাডম্যান কে ছিলেন? তিনি মীর কাসেম, যুদ্ধ অপরাধী যার ফাঁসি হয়েছে, তিনি তো তার লয়ার ছিলেন, জামাতের লবিস্ট ছিলেন। তিনি এখন ইন্ডিপেন্ডেন্ট লয়ার হয়ে গেলেন। তিনি এখন বাংলাদেশে শেখ হাসিনার বিচার হবে সেই পক্ষে। এক সেন্সে ঠিক আছে, কারণ শেখ হাসিনা যুদ্ধ অপরাধীদের বিচার করতে চাইছিলেন, সেই সময় উনি যুদ্ধ অপরাধীদের লয়ার ছিলেন। এখন শেখ হাসিনার বিচার হবে, সেখানে উনি দায়িত্ব নিয়ে যাওয়ায় এটা আমার মনে হয় যে তাদের দিক তারা চেঞ্জ করেন। নামটা হয়তো বাদী পক্ষ বিবাদী পক্ষ হয়েছে, কিন্তু সেন্টিমেন্টের জায়গায়, আইডিওলজির জায়গায় তিনি যাদের দ্বারা নিয়োজিত হয়েছিলেন। এখানে আরেকটা জিনিস আপনি সুলতানা শুনলে আপনার অবাক লাগবে। ট্রাইব্যুনালের একজন চেয়ারম্যান আছেন, আমি লয়ার, নামটা সবাই জানেন, আমি আর বললাম না। তিনি রিটায়ার্ড করার পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী হিসাবে এপিয়ার করছিলেন হাইকোর্টের বিচারপতির থেকে অবসরে যাওয়ার পরে। তখন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বললেন যে উনি তো 2 দিন আগে রিটায়ারমেন্টে গেছেন, উনি এখন সরকারি বেতন খান, ওনার সরকারি গাড়ি আছে, গানম্যান আছে, সরকারি বাড়ি ব্যবহার করেন, উনি তো ভেরি মাচ ইন সার্ভিস, উনি তো মুভ করতে পারেন না। তারপর উনি চিৎকার করে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে আর্গুমেন্ট করা শুরু করলেন। তখন জাস্টিস এস কে সিনহা বললেন, আপনি আর একটু ভাবেন, আজকে মামলার আমরা শুনানি করব না। 6 দিন পরে তিনি কোর্টে এসে বললেন, মাই লর্ড, আমি রিটায়ার করলাম। তো যে লোকটা সালাউদ্দিন কাদের চৌধুরীর উকিল হয়ে অ্যাপিলেট ডিভিশনে গেলেন, তাকে চুক্তি ভিত্তিক এই আইসিটি ট্রাইব্যুনালের বর্তমানে চেয়ারম্যান করা হয়েছে। কাজে জিনিসটা পরিষ্কার যে ওখানে ট্রায়ালের নামে কি হচ্ছে, ওখান থেকে রিপোর্টের নামে কি হচ্ছে, ওখানে প্রসিকিউশনের কি স্টোরি তৈরি করা হচ্ছে। তাজুল সাহেব প্রথম দিনে বললেন তদন্তে পাওয়া গেছে শেখ হাসিনার নির্দেশেই সমস্ত স্থাপনায় আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। আর যারা ভাঙচুর করলেন তারা বললেন যে না, আমরাই ভাঙচুর করেছি। এখন তাজুল সাহেব এবং রিপোর্টটাকে বিশ্বাস করব না যারা আত্মস্বীকৃত হামলাকারী তাদেরটা বিচার করব, তাদেরটাকে বিশ্বাস করব? কাজে এটা হাস্যকর একটা প্রসিকিউশন হচ্ছে। সেই প্রসিকিউশনকে সাপোর্ট করার জন্য বাংলাদেশের গণমাধ্যমের তো গলা টিপে ধরে রাখা আছে, তারা বিভিন্নভাবে করতেছে। বিদেশি গণমাধ্যমও যে বায়াসড হয় নাই এ কথা বলার অবকাশ রাখে না। জি জি, নিজুম মজুমদার আমাকে যদি বলতেন, দেখুন মানে আমি পুলিশের বিষয়টি বারবার আনছি এই কারণে, কারণ আমি একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমি শুরুতেই বলেছি যে কেমন করে আমি পুরো ঘটনাটি অবজার্ভ করেছি। এবং প্রথম যেমন আমাদের মুক্তিযুদ্ধের সময় একটা প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল পুলিশ বাহিনী, ঠিক একইভাবে পুলিশ এবং পুলিশ প্রথম আক্রান্ত হয়েছিল 71-এ, ঠিক এমনি ভাবে এইবারও দেখলাম 2024-এ পুলিশ প্রথম টার্গেট এবং প্রথম প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাটিও করেছিল। কিন্তু মানে এই প্রতিবেদনে সে তার কিছুই নেই কেন, এই জায়গাটি যদি একটু বলতেন খুব সুস্পষ্ট করে। কারণ ঘটনার আগে থেকেই কিন্তু পুলিশের লাশ ঝুলিয়ে রেখেছিল তারা। ঘটনার আগে থেকে মানে 5ই আগস্টের আগেই বিভিন্ন জায়গায় পুলিশের লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। এমনকি আপনি যদি দেখেন যে এই ডকুমেন্টের মধ্যেই আছে যে ঘটনার পরে মানে 5ই আগস্টের পরেও বিভিন্ন অলিগলিতে পুলিশের লাশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই বিষয়টিও এই অনুসন্ধানী প্রতিবেদনটিতে আসেনি। অনুসন্ধানী প্রতিবেদনে শুধু এটাই না, শুরু করতে হলে একটু গোড়া থেকেই আসতে হবে। গোড়াটা হচ্ছে, প্রথম প্রশ্ন বিবিসির করা উচিত ছিল, বিবিসি তো ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, তাই না? এই তো বিবিসি। আচ্ছা, ব্রিটেনের যদি অ্যাপিলেট ডিভিশন বা একেবারে ন্যূনতম ফার্স্ট ট্রাইব্যুনালও যদি একটা রায় দেয়, সেটা করার জন্য হোয়াইট চ্যাপেলে ধরা যাক যে একটা বিক্ষোভ সমাবেশ হলো আলতাবালি পার্কে, যে ফার্স্ট ট্রাইব্যুনালের রায় পাল্টাতে হবে, সেটা ব্রিটেন করবে? ব্রিটিশ গভর্নমেন্টরা নিজেদের দেশের আইন কানুন এগুলোকে আপহোল্ড করবে। তাদের সমস্ত মজা হচ্ছে গরিব দেশে গিয়ে। গরিব দেশে এটা করা হলো না। প্রথম প্রশ্ন আপনাকে করতেই হবে যে উচ্চ আদালত একটি রায় দিয়েছে, সেই রায়কে আদালতে চ্যালেঞ্জ না করে রাস্তাঘাটে চ্যালেঞ্জ করলো কেন?
নাম্বার 1। নাম্বার 2, ছাত্রলীগ একটা সমাবেশ ডেকেছিল আপনার 15 তারিখে, 15ই জুলাই। একই সময়ে এই বৈষম্য বিরোধী জামাতিরা, যারা মূলত জামাত, তারা কেন একই সময় সমাবেশ ডাকলো? নাম্বার 2। নাম্বার 3, বিজয় 71 হলে প্রথম আক্রমণটা বৈষম্য বিরোধীরা কেন ছাত্রলীগের উপরে করলো? তাদের মোটরসাইকেল পুড়িয়ে দিল। নাম্বার 3। নাম্বার 4, রাস্তার মধ্যে দাঁড়িয়ে কেউ যদি বলে আমি কে তুমি কে, হিটলার হিটলার, আপনার ওই ইংল্যান্ডের রাস্তাতে, তাহলে ইংল্যান্ড মেনে নেবে? তাহলে আমাদের দেশে যখন বলা হচ্ছে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, আমরা মেনে নেব? এই কথা কে বলবে? আচ্ছা, নাম্বার 5, পুলিশের উপরে আপনি কি করছেন? প্রথমে পুলিশে না, বাংলা ব্যারিকেড দিবে। বাংলা ব্যারিকেড দেওয়ার সময় এক ভদ্র মহিলা বলছেন যে আমি একজন ডক্টর, আমাকে চিকিৎসা দিতে মিটফোর্ডে যেতে হবে, যেতে দেবে না। আগে বলেন আপনি আমাদের কজের সাথে একমত কিনা। দেখেছেন না ভিডিও? সেটা আপনাকে আগে এটা বলতে হবে যে আপনি আমাদের কজের সাথে একমত কিনা। বিবিসি এই কথা বলবে না কেন? কেন বিবিসি তো তাদের বেসিক হিউম্যান রাইটস নিয়ে অনেক বেশি উচ্চকিত। আজকে যদি ব্রিটেনের 6 কোটি মানুষ যদি বলে এই যে একটা ব্যাপারে বলে, আর আমি নিজুম মজুমদার যদি বলি যে আমি এটা মানি না, তাহলে আমাকে কি মানে আমি কি তাহলে কোনো ধরনের অন্যায় করলাম? অন্যায় তো আমি করিনি, তাই না? আমি স্রোতের বিপরীতে গেছি। সেই ভদ্র মহিলাকে সেখানে যে পেটানো হলো, মারা হলো, চুল ধরে টান দেওয়া হলো, সেই কথা কেউ বলছে না। আচ্ছা, আপনাকে মানতেই হবে, তাদের কথা শুনতেই হবে, রাস্তা আপনি আটকে দিয়েছেন। এখন আপনাকে আমি এতক্ষণ ধরে 153 যে 1 2 3 4 এগুলো আমি আপনাকে পড়ে শোনালাম। আমি আবারও আপনাকে রিইটারেট করব, অর্থাৎ আমি একই কথা পুনরায় বলবো আপনাকে, যে বাংলাদেশের আইনে বলা আছে সমাবেশকে ছত্রভঙ্গ করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে, আত্মরক্ষার্থে করতে পারবে, নিরীহ মানুষের জানমাল রক্ষার জন্য করতে পারবে। এখন যেই মহিলাটা মিটফোর্ডের ডক্টর, তিনি যদি বলেন যে আমাকে চুল ধরে টান দিয়েছে, পুলিশ কি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে? যে আমাকে তারা আক্রমণ করছে শারীরিকভাবে, করতে পারবে? এটার জন্য কি মাননীয় প্রধানমন্ত্রী কোনো অনুমতি নিতে হয়? নিতে হয় না। তাহলে আমাদেরকে প্রশ্ন প্রথমেই করতে হবে যে আমাদের আইনে কি আছে। তাহলে এই যে এতগুলো ইভেন্ট ঘটে গেল, এতগুলো ঘটনা ঘটে গেল, সেগুলো নিয়ে কোনো রকমের আলাপ হচ্ছে না। আলাপ হচ্ছে যে কোথায়কার কোন এক অডিও নিয়ে এসে বলা হচ্ছে যে এটা মাননীয় প্রধানমন্ত্রীর অডিও। সেই অডিও আবার 18 সেকেন্ড, যেই অডিও আমরা শুনতে চাই পুরাটা। তারপর সেনাবাহিনী যে চলে গেল, বিবিসি দেখালো যে এরকম অরক্ষিত রেখে, পুলিশকে অরক্ষিত রেখে সেনাবাহিনী চলে যাচ্ছে। ওয়ারাস যখন সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং ভাষণে বলছেন যে দেশের দায়িত্ব তার, তখন সেনাবাহিনী যাত্রাবাড়িতে পুলিশকে অরক্ষিত রেখে চলে এলেন কেন? আপনার কাছে কি মনে হয়? দেখেন, আমি আপনাকে এটা বলি, আমার মনে হয় যে বিশেষ করে আপনাকে বলার থেকেও আমার কাছে মনে হয় যে তরুণ প্রজন্মের যারা আছে, বিশেষ করে জেনজি, আমি জানি যে তাদের অনেকেই আজকের এই প্রোগ্রামটা দেখেছেন বা দেখবেন। আমি তাদের জন্য একটা কথা বলি, আমার মনে হয় তাদেরও জানা প্রয়োজন আছে। সেটা হচ্ছে সেনাবাহিনীকে আমরা দেখেছি পুলিশের দিকে তাক করে গুলি ছুটতে। অদ্ভুত একটা ব্যাপার দেখেছি। সেটা কোন আইনে হয়েছে? আপনি কি এটা দেখেছেন? আমি দেখেছি শাহবাগের মোড়ে, আমি দেখেছি পুলিশ আপনার গুলি ছুটছে পুলিশের দিকে। কেন? এটা একটা অদ্ভুত ঘটনা, এটা মনে হয় 3 বা 4 তারিখের ঘটনা। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা সেনাবাহিনী কি করেছে এইটা নিয়ে কোনো ধরনের কোনো আলাপ নাই। বিজিবি কি করেছে সেটা নিয়ে কোনো আলাপ নাই। মানে 5ই অগাস্টের পরবর্তী সময়ে আমরা নিজের চোখে দেখেছি যে আপনার হৃদয় কৃষ্ণ নামে এমন একটা ছেলে ছিল, তাকে কিভাবে পেটাচ্ছে 6 তারিখ বা 8 তারিখের ঘটনা। বিজিবি কিভাবে মারছে। পুলিশের যে 3000 পুলিশ সদস্য নিখোঁজ, যাদের শত 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 লাশ পাওয়া গেছে এবং নিখোঁজ, এই যে এতগুলো এই যে একটা গণহত্যা হয়েছে, সেটার জন্য একটা কথাও নেই, মানে আনহার্ড ভয়েস। তারপরে এই যে আপনার এতগুলো হিন্দু জনগোষ্ঠীকে যে সিস্টেমেটিক কিলিং করা হলো, রাস্তাঘাটে পড়ে থাকতে দেখলাম আমরা, এগুলো নিয়ে কোনো কথা নাই। আচ্ছা, জুয়েল মোল্লার রক্তটা কি লাল না, নাকি অন্য কোনো কালারের রক্ত ছিল? এই যে জাহাঙ্গীর আলমের পিএস, আপনার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেবের পিএস যে জুয়েল মোল্লা, তাকে যে 18 জুলাই ঝুলিয়ে রাখা হলো, এটা নিয়ে বিবিসির একটা কথা নাই। এ কি?
আমি আপনাকে সেটাই বলছিলাম যে 18 জুলাই বাংলাদেশে একটা যুদ্ধ হয়ে গেছে, কিন্তু আমার জি বলুন। বিবিসি এই রিপোর্টটা যদি করে থাকে এটা ইউনুসের জন্য টাকা পয়সা পে করেছে, দ্যাটস ফাইন। আমি এইটা তো আমার কোনো কিছু আসা যায় না, বিশ্বাস করেন এই ডকুমেন্টারিতে আমার কিচ্ছু আসা যায় না, কিন্তু প্লিজ এই কথাটা যেন বলা হয় যে এটা একটা অর্ডার ছিল, অর্ডারের পেমেন্ট করে দিয়েছে, ওরা ডেলিভারি দিয়ে দিয়েছে। যেমন আমার পছন্দ মতো আমি কেক অর্ডার দিলে বাসায় চলে আসে, সেইটা হলে ঠিক আছে। যদি তাই হয় তাহলে পয়সা দিয়ে আওয়ামী লীগ কেন করছে না এসব? বা পয়সা দিয়ে তো আওয়ামী লীগ কাজ করবে না, আওয়ামী লীগ পয়সা দিয়ে করতে হবে কেন? যেখানে না যেখানে আপনার আমরা দেখতে পাচ্ছি স্বীকারোক্তি দিয়েছে সমন্বয়করা, এইটাই তো প্রমাণ করে যে আওয়ামী লীগের পয়সা দিয়ে কিছু করতে হয় না আসলে। হ্যাঁ, পয়সা দিয়ে না করুক, তাহলে যদি সত্যি হয় তাকে সেগুলি কেন তুলে ধরছে না? আপা আপনি মনে হয় একটা ব্যাপারে একটু অমানবিক হয়ে যাচ্ছে আমাদের উপরে, একটা অমানবিক একটা ব্যাপার হয়েছে আপনার। ঠিক আপনি আপনার হাতের বাম দিকেই বা আপনার সামনাসামনি যিনি আছেন আমাদের রেজাউল ভাই, রেজাউল ভাইয়ের পুরো ঘটনাটা আপনি শুনেছেন মনে হয় 5 তারিখে, তাই না? রেজাউল ভাই একটা স্যাম্পল মাত্র যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা কি অবস্থাতে আছে। আমি আজকে ইংল্যান্ডে সেটেলড, আজকে 23 বছর ধরে এখানে থাকি, আমি আমার ব্রিটিশ পাসপোর্ট আছে, আমি ঘোরাফেরা করতে পারি, সেই কারণে আমি নানান রকমের কথা বলতে পারি। তো এক নিজু মজুমদার তো এখানে তো আপনার লক্ষ লক্ষ নেতা কর্মীরা বন্দী, 4 লক্ষ নেতা কর্মীকে বন্দী করা হয়েছে, আমাদের 100 এমপিকে অ্যারেস্ট করা হয়েছে, বাকি এমপিরা। আমি কালকে রেজাউল ভাইয়ের সাথে দেখা করেছি, রেজাউল ভাইয়ের সামনে আছে, উনার চোখে মুখে ট্রমা। আরে ভাই এগুলা তো করার জন্য আমরা তো এখনো ট্রমা থেকেই উঠতে পারিনি। আমি বলছি কথা, আজকে মাসুদা ভাট্টি বলছে, আজকে কাজী মামুন বলছে, সুশান্ত দাশগুপ্ত বলছে, অমির রহমান পিয়াল বলছে, বা আমাদের আরাফাত ভাই বলছে, আমাদের বিপ্লব ভাই 2-1টা প্রোগ্রামে এসেছে, সবাই তো ট্রমার মধ্যে আছে। আপনাকে বুঝতে হবে আমাদের উপর দিয়ে কি গেছে। আমাদের না ইউ হ্যাভ টু নো, আমাদের আইনে একটা কথা আছে, সবচেয়ে বড় রাজনৈতিক না বড়, আপনি এগুলা বলে আমাদেরকে শুনেন, আমাদের না রাখেন আপা, এগুলা বলে নো, আমার এই কথাটা শুনতে হবে আপনাকে। এই যে আমাদের কাঁধে এগুলা আপনারা বলে আমাদেরকে ওভারবার্ডেন করেন, বড় রাজনৈতিক দল 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ কি শুধু আওয়ামী লীগ একা করেছে? দেশের অন্যান্য জনগোষ্ঠী তো ছিল। তাহলে আমাদের উপরেই শুধু কেন দায় আসবে যে দালাল আইনের বিচার আমরা করবো আর বাকিরা বসে বসে আপনার পপকর্ন খাবে? জিয়াউর রহমানকে মেরে ফেলেছে, সেটার বিচার আওয়ামী লীগ করবে। কর্নেল তাহেরকে মেরে ফেলেছে, সেটার বিচার আওয়ামী লীগ করবে। খালেদ মোশাররফকে মেরে ফেলেছে, কর্নেল হুদাকে মেরে ফেলেছে। ৭৭-এ আপনার বিমান বাহিনীতে হত্যাকাণ্ড হয়েছে, এরপরে এরশাদের বিচার আমাদের করতে হবে, আমাদেরকে গ্রেনেড হামলার বিচার করতে হবে, আমাদেরকে রাজাকারদের বিচার করতে হবে, আমাদেরকে খালেদা জিয়ার উপরে অত্যাচারের বিচার করতে হবে, তারেক রহমানের উপর অত্যাচার বিচার করতে হবে, আপনার 21 আগস্টের গ্রেনেড হত্যার বিচার করতে হবে, সব আমাদেরকে করতে হবে। আপনারা বসে বসে কি করেন সুলতান আপা? আপনি তো সাংবাদিক, আপনি কয়টা বানিয়েছেন ডকুমেন্টারি? আমি তো বানাতে পারি না, আপনি কয়টা বানিয়েছেন? দায় আওয়ামী লীগের উপরে কেন? কর্নেল তাহেরের হত্যার বিচার আওয়ামী লীগকে করতে হবে কেন? জিয়া রহমানের হত্যার বিচারের জন্য প্রধানমন্ত্রীকে বারবার কেন বলতে হবে যে আমরা বিচার করতে চাই? রাজাকারদের বিচারের জন্য আওয়ামী লীগকে করতে হবে কেন? 76 বছরের পুরনো দল এই যে 32 ভাঙলো, সাধারণ মানুষ কোথায় ছিল? যখন ক্ষমতায় আসবো তখন ক্রিম খাওয়ার জন্য এগুলো আবার আসবে। হ্যাঁ, আমি কেঁদেছিলাম আপা, আমি কেঁদেছিলাম। এটা হচ্ছে তার অবদান, আমি কেঁদেছিলাম। আপনার অবদান কি? তখন আপার সামনে এসে বলবে আপা আমি ভ্যা করে কেঁদে দিয়েছিলাম। তোমারটা নামস নাই কেন? তুই ধানমন্ডিতে যদি 50,000 লোক থাকে, নামস নাই কেন? ধানমন্ডির একটা লোক নেমেছে? 32 কি শুধু আওয়ামী লীগের সম্পদ? এই কথা বলে আপনারা আমাদেরকে প্যাম্পারিং করেছেন। এগুলা হচ্ছে এক ধরনের কুটচাল আমাদের প্রতি, আমি মনে করবো। ইয়েস, এটা আমার বলতে বাধ্য হচ্ছি যে আমাদের কাদের উপর দিয়ে দায় চাপিয়ে দিয়ে সব আমাদের করতে হবে। একটা লোককে মেরে ফেলার জন্য, রাখেন আমি বলি আপনাকে, রেজাউল ভাইকে অসুস্থ সেজে, একটা রোগী সেজে বেরোয় আসতে হয়েছে। কালকে হাবিবি মিল্লাত ভাইয়ের সাথে কথা বলেছি, উনি 2 ফিট বাই 4 ফুট রুমের ভিতরে ছিল 7 মাস। এই লোকগুলো ট্রমা থেকে বেরোতে পারেনি, কথা বলে না, চুপ করে থাকে। আরে ভাই, আপনি বলেন আমাকে ডকুমেন্টারি বানানোর জন্য, ওর পিএস আসিফ মাহমুদের পিএস 400 কোটি টাকার, আমার কাছে 400 কোটি টাকা দেন আমাকে, আমি প্রতিদিন একটা করে আপনাকে ডকুমেন্টারি বানা দেখাবো। ডকুমেন্টারি বানাবো না, টিভি স্টেশনই বানাবো। দেন আপনি আমাকে 400 কোটি টাকা।
আরে পাগল নাকি? আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মেরে ফেলেছে, কেটে ফেলেছে, তাদের, আমি কলকাতাতে গেছি, তাদের থাকার জায়গা নাই, বসার জায়গা নাই, 5 জন মানুষ 6 জন মানুষ একসাথে থাকে, তাদের উপর আপনি বলছেন ডকুমেন্টারি বানান না কেন, বানান না কেন? এখানে অনেকে কমেন্টও করছে, তা আপনি বানান না কেন? দেখুন, জনগণ বলে তো কিছু নাই। জনগণকে রাজনৈতিক দলগুলো মোটিভেট করে, রাজনৈতিক দলগুলো নেতৃত্ব দিয়ে নিয়ে আসে। সেখানে যেই জনগণের কথা আপনি বলছেন, এইসব বাটারিং কম দেন না, এইসব মাখন আমাদেরকে বহুত লাগাইছেন। আপনারা ভালো কিসের জনগণের দায় নাই? রাষ্ট্র শুধু শেখ হাসিনা চালাবে আর আমি বসে বসে আমার লেজটা মুখের মধ্যে পুরে বসে থাকবো? শেখ হাসিনা খালি রাস্তার মধ্যে আপনার আবর্জনার বিন লাগাবে আর আমি একটা বিন বিক্রি করে দিব হচ্ছে ইয়াবা খাওয়ার জন্য। শেখ হাসিনা তার কাজ করে নেই। আনিসুল হক তো বাংলাদেশের প্রত্যেকটা রাস্তার ভিতরে আপনার ময়লা আবর্জনা রাখার জন্য বিন ব্যাগ বানিয়েছে, ওই গাঞ্জুট্টি গুলো এখান থেকে কেটে নিয়েছে, তার দায় নাই? আর দায় নাই? বাংলাদেশের সাধারণ মানুষের দায় নাই? জি, রেজাউল করিম, আমি একটু আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে একটা পরিস্থিতি হয়েছে, কিন্তু 1 বছর তো হয়েও গেছে, তাই না? জনগণকে ঐক্যবদ্ধ করার কি প্রয়াস আওয়ামী লীগ নিচ্ছে? এখন আপনি ওই যে যদি নিজুম মজুমদারের মতো বলেন যে হ্যাঁ আওয়ামী লীগ কেন করবে, আওয়ামী লীগ কেন করবে, ব্যাপারটা তো এরকম নয়। বাংলাদেশে দুটি রাজনৈতিক আপনি যে টোনে বলেছেন আপা, না দিস ইজ নট আ রাইট টোন। শুধু আওয়ামী লীগ কেন বলবে এটা বলি না, আমি বলছি জনগণের দায় আছে। আপনি সব আওয়ামী লীগ, আপনি সব আওয়ামী লীগ খাবেন কেন? নিজুম আমি বলি, প্রথমে একটা ইনফরমেশন দেই। বিবিসির এই যে বানোয়াট অযৌক্তিক সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী যে নিউজটা, সেই নিউজের বিরুদ্ধে আজকে ফরমাল কমপ্লেইন করা হয়েছে। আমি আপনার প্রোগ্রামে থাকা অবস্থা আমি সুশান্ত দাস গুপ্তর টেক্সট পেলাম এবং ওখান থেকে যে কমপ্লেইনটা করা হয়েছে তার ডকুমেন্ট পেলাম, অর্থাৎ ফরমালি আজকে কমপ্লেইন লস করা হয়েছে। এটা একটা জিনিস। দ্বিতীয় একটা বিষয়, আমি কখনোই অস্বীকার করব না, আমি কখনো বাংলাদেশ আওয়ামী লীগকে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে বা আমরা করতে পারছি না এইভাবে বলিনি। এই কারণে যে আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল শুধু না, একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সেই 1949 সাল থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রাম, ভাষা আন্দোলন, আইয়ুব বিরোধী আন্দোলন, বিভিন্ন কিছু করতে করতে আসছে। কাজে মানুষের আওয়ামী লীগের কাছ থেকে প্রত্যাশাও বেশি। আর বাঙালি জাতির ইতিহাসে যত গৌরবময় অর্জন সবটা আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। ফলে আমি তো একটু নেগেটিভ ভাবে বলবো যে সুলতানা যেটা বলছেন আমি তার সঙ্গে সহমত পোষণ করে বলবো যে আমাদের আরো কিছু করার দরকার ছিল। নিঝুম তার আবেগের জায়গার থেকে, তার অনুভূতির জায়গার থেকে যেটা বলেছে সেটাকে ডিনাই করছি না, কিন্তু আমাদের রেসপন্সিবিলিটিস আরো ছিল, আমরা করে উঠতে পারিনি। কিন্তু সিনারিওটা এরকম, ধরেন আমি একেবারে এক্সাক্ট একটা ফিগার বলি আপনাকে, আমাদের 3,55,071 জন দলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, প্রায় 3.5 লক্ষ। আমাদের 109 জন এমপি জেলখানায় আছে, 38 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিরা জেলখানায় আছে। পুলিশের 2 জন ইন্সপেক্টর জেনারেল, কয়েকজন ডিএমপি কমিশনার, এসপি, মিলিটারির মেজর জেনারেল র্যাঙ্ক থেকে শুরু করে সচিব এমিলে প্রায় 200 লোক কাস্টডিতে আছে, মানে জেলখানার ভিতর আছে। যারা মুখ খুলে কথা বলতেন বাংলাদেশে, আপনি যদি ধরেন শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, রূপা, শাকিল থেকে শুরু করে এরকম ভাবে আমাদের যে সকল মানুষগুলো কথা বলার মতো তাদের জেলে যেমন আছে, তার বাইরে যারা গণমুখী কথা বলতেন তাদের সবাইকে বিভিন্ন মামলা আসামি দেওয়া হয়েছে। 600 মামলায় 261 জন সাংবাদিককে আসামি করা হয়েছে। অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। টেলিভিশনের 4 জন ছাড়া সবাইকে একটা নোটিশের মধ্য থেকে প্রত্যেককে চাকরিচ্যুত করা হয়েছে। 3টি পত্রিকা আমি নাম বলি, প্রথম আলো, ডেইলি স্টার এবং নিউ এজ, এই 3টা বড় পত্রিকা ছাড়া অধিকাংশ পত্রিকা এবং টেলিভিশনের যারা চিফ নিউজ এডিটর, চিফ রিপোর্টার, এডিটর, তাদের সবাইকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর আপনি আসেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, তারপরে এইভাবে আবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইলেক্টেড বডিতে যারা প্রায় 7,000 নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে কলমের এক খোঁচায় সবাইকে বের করে দেওয়া হয়েছে এবং মোস্ট অফ দেম তারা মামলার আসামি। ফলে দেশের অভ্যন্তরে থেকে, আপনি বিগিনিং এ বলছিলেন যে দেশের অভ্যন্তরে থেকে কথা বলার অবস্থা কঠিন, এখন আমাদের অনেক এমপি মন্ত্রীরা
পালিয়ে আত্মগোপনে ভয়ঙ্কর অবস্থায় আছে। আমি তো মনে হয় যেন স্বপ্নের মতো মনে হয় যে আমি কিভাবে আসছি, সে স্টোরি একখানে বলছিলাম, আমি আর বলতে চাই না। এইরকম অবস্থায় ট্রমাটাইজ অবস্থার ভিতর থেকেও আমি বলবো আওয়ামী লীগের দায়িত্ব আছে। মাননীয় প্রধানমন্ত্রীর একটা ঘটনা নিঝুম সেদিন বলছে, আমি শুনছি, যে যখন 32 নাম্বার বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে, সেই সময় ওই 32 নাম্বারের উত্তরাধিকারী গোটা বাঙালি জাতি হলো বঙ্গবন্ধু কন্যা ভাষণ দিচ্ছিলেন, তিনি ভাষণটা বন্ধ করেন নাই, আবেগ আপ্লুত হননি। তার যে স্টিমিনা, তার যে শক্তি, এই শক্তিটা আওয়ামী লীগের